তাহলে আজকে যে ক্লাসটা নেবো সেটা হচ্ছে বিল্ডিং ইলেকট্রিফিকেশনের ক্লাস হবে, তাই তো? এবার তোমাদের আমি আগেও বলেছি যে তোমাদের ফিফথ সেম আর থার্ড সেমের যে ক্লাসটা আছে সেটা আমি নেবো, ঠিক আছে? সেটা যখন নেবো বলেছি তখন নেবো। একটু ডিলে হচ্ছে ভাই, কেএমসির একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, ঠিক আছে? এবার তোমরা যেরকম পড়াশোনা করছো সেরকম আরো অনেক তোমাদের সিনিয়র দাদারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছে। তো আমি মেনলি গভর্নমেন্ট জবের জন্যই এডুকেশন বা পড়ানোর কাজটা করি আর কি। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখবে তোমাদের যখন আমি পড়াবো তখন দেখবে আমি ওই রকম ডিসকাশনই করবো, ঠিক আছে? তো ওই জন্য একটু সময় লাগবে, ওদের ব্যাচটা চালু হচ্ছে, একটু টাইম তোমাদের হয়তো একটু কমে আসবে, একটু কম টাইম হয়তো দিতে পারবো, বাট যেটুকু টাইম দেবো সেটুকুতে আই উইল মেক শিওর কি তোমাদের সমস্ত সাবজেক্ট কভার হয়, ঠিক আছে? এবং আমি যদি এখানে তোমাদের 1 ঘন্টাও ক্লাস নিই, সেই 1 ঘন্টা ক্লাস তোমাদের গোটা কলেজের, ঠিক আছে, একটা সপ্তাহের ক্লাসের সমান হবে। তোমরা একটা কলেজে গিয়ে একটা সপ্তাহে যা শিখবে, আমি 1 ঘন্টার ক্লাসে, ঠিক আছে, চেষ্টা করবো সেই রকম একটা লেভেলের কন্টেন্ট তোমাদের দেওয়ার কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের ভিত্তিতে, ঠিক আছে? তোমরা যখন পড়বে সেখান থেকেই বুঝতে পারবে, আইডিয়া করতে পারবে আমি কি বলছি, ঠিক আছে? তোমরা শুধু একটা কাজ করবে, তোমরা অনলাইনে লাইভ প্রেজেন্ট থাকবে। আগের দিনও বলেছিলাম, আজকেও বলছি, কারণ আমার সময় যেমন মূল্য আছে তোমাদেরও সময়ের মূল্য আছে, আমি বেশি সময় তোমাদের নেবো না, ঠিক আছে? যারা ধরো ভাবছো যে ওই ইউটিউবে রেকর্ডিংটা পেয়ে যাব আর পিডিএফটা আমি গ্রুপ থেকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, ওটা করে কোনো লাভ নেই, ঠিক আছে? তোমার কাছে এক গাদা বই পড়ে থাকবে, আর রেকর্ডিং ওরকম প্রচুর রেকর্ডিং ইউটিউবে অ্যাভেলেবেল আছে। মেন হচ্ছে লাইভ 1-to-1 ইন্টারাকশন। ধরো আজকে যারা ক্লাসে যুক্ত আছে তারা আমাকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারছে, ঠিক আছে, আমি এখন লাইভ তোমাদের সঙ্গে অ্যাভেলেবেল আছি, তোমাদের কাছে অ্যাভেলেবেল আছি কোশ্চেন অ্যান্সারের জন্য, ঠিক আছে? মেক ইউজ অফ দ্যাট, ঠিক আছে? সেটার কাজে লাগানোর চেষ্টা করো। নোট তো বইতে অনেক কিছু আছে, সবকিছু পেয়ে যাবে, ঠিক আছে? নোট যদি কথা বলতে পারতো তাহলে ঠিক ছিল, কথা তো আমি বলবো, নোটটা আমার, কথা আমি বলবো, বুঝতে পারবো সেখান থেকে। তো ওই লাইভ ইন্টারাকশনটা বেশি দরকার, ঠিক আছে? চলে আসছে আজকের ক্লাসে। দেখো, তোমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে বিল্ডিং ইলেকট্রিফিকেশন। এবার এই বিল্ডিং ইলেকট্রিফিকেশনের একটা মজার জিনিস তোমাদের বলে রাখি, তোমাদের সাবজেক্টের যে সিলেবাসটা আছে, সিলেবাসটা আপডেট হয়েছে। সেই সিলেবাসটাতে এখন খুব ভালো জিনিস করেছে, এটা খুব দরকারি জিনিস এবং খুব ভালো জিনিস করেছে। সেটা হচ্ছে ওরা 2023-এর যে মেজার্স এবং সেফটি রিলেটেড যে রেগুলেশন আছে, 2023 লেটেস্ট ভার্সনটা, সেটাকে ওরা তোমাদের পড়বার জন্য বলেছে, এবং যে রেগুলেশন গুলো আছে সেই রেগুলেশন গুলোর নাম্বার বলে দিয়েছে, ঠিক আছে? যে এই রেগুলেশন গুলো পড়বে, এই রেগুলেশন গুলো পড়লেই তোমাদের হবে, ঠিক আছে? এবার বক্তব্য হচ্ছে, তাহলে বাকি রেগুলেশন গুলো কি পড়তে হবে না? বাকি রেগুলেশন গুলো কি আমার জানার দরকার নেই? ঠিক আছে, এর মধ্যে হচ্ছে 90 নয়, মানে ধরো যতগুলো রেগুলেশন বলা আছে তার মধ্যে অ্যাকচুয়ালি 5টা বা 6টা রেগুলেশন তোমার কাজে আসবে, বাদ বাকি গুলো টাইম ওয়েস্ট, ঠিক আছে? বাদ বাকি গুলো খালি তুমি যখন নিজেই একবার রিডিং করবে তাহলেই বুঝতে পারবে এর অ্যাকচুয়ালি কোনো গুরুত্ব নেই, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ওই, তুমি যদি এখন ডিসিএল বা টিসিএল হতে, যে ধরো লাইসেন্সিং, ঠিক আছে, সেই কোম্পানি হতে, সেই কোম্পানির যদি তুমি সিইও টাইপের কিছু হতে, ডাইরেক্টর পোস্টে থাকতে, তখন তোমার এই পার্টিকুলার পয়েন্ট গুলো মুখস্থ থাকতে হতো, মানে মাথার মধ্যে গাঁথা অবস্থায় থাকতে হতো। তোমার দরকার পড়বে, এখন পড়বে না, অনেক পরে কেরিয়ারে গিয়ে দরকার পড়বে, এখন তোমার তার কোনো দরকার নেই, ঠিক আছে? এটা হলো এর একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং। এগুলো অ্যাকচুয়ালি কি? এগুলো হচ্ছে আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে যে ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ডস গুলো রয়েছে সেগুলোর একটা স্ট্রাকচার। মানে স্ট্রাকচার মানে হচ্ছে কিরকম ব্যাপার, ধরো আমি চাইলে কি যা খুশি তাই ওয়াটের একটা এসি তৈরি করতে পারি? আমি কি এসিটাকে বিল্ডিং এর যে কোনো জায়গায় যে কোনো লোকেশনে লাগাতে পারি? আমার যে সুইচ বোর্ড গুলো আছে, যে সুইচ বক্স গুলো আছে, সেগুলো কত হাইটে লাগাবো, কি করবো না করবো, এর একটা ল আছে, একটা স্ট্যান্ডার্ড আছে, যেটাকে আমাকে মেনে চলতে হবে, যাতে করে ভারতবর্ষের প্রত্যেকটা বাড়িতে একই স্ট্যান্ডার্ড ফলো হয়। এবং সেই স্ট্যান্ডার্ডটা আছে
আই রুল 1956 এর আন্ডারে, ঠিক আছে, এবং সেইটাকেই আমরা জেনারেলি পড়াশোনা করি এবং স্যার কি রুল, স্যার রুলটার নাম কি বললেন? 1956 ইন্ডিয়ান, আমি সব বলবো, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট 1956, ঠিক আছে, আমি সব বলছি। তো সেইটাই হচ্ছে আমাদের পড়ার মেন উদ্দেশ্য। এখানে দেখো অনেক রকম ইয়ে দিয়ে দিয়েছে, অনেক রকম রেগুলেশন দিয়েছে। এখানে দেখো রেগুলেশন 13, 14 এরকম ভাবে রয়েছে। এর যে মাদার কপিটা আছে যেখানে 1 to সমস্ত রেগুলেশন রয়েছে, সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা একবার খালি রিডিং করবে, এখানে সবকিছু ইম্পর্টেন্ট নয়, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দেবো, ক্লাস চলাকালীনই করবে। তাহলে এইগুলো হচ্ছে আমার রেগুলেশন। কিছু কিছু রেগুলেশন আছে যে কোনগুলো আমাকে মেনে চলতে হবে, ঠিক আছে। তো আজকে আমরা এই রেগুলেশনটা কি করবো, ঠিক আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন স্টাডি করলাম, কারণ পড়লে তো হবে না, কি করছি সেটাও আমার জানতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখো মজার কথা, এইরকম রুল 47 আর রুল 77 আর রুল 88 দিয়েছে। এবার এই যে রুল 47, এই রুল 47 ইজ নট ইকুয়াল টু দিস রেগুলেশন 47, ঠিক আছে। এই রেগুলেশন 47 যা দেওয়া আছে, ঠিক আছে, এই রুল 47টা কিন্তু সেটা নয়। তাহলে স্যার এই রুল 47টা কোত্থেকে এলো? এই রুল 47টা হচ্ছে অ্যাকচুয়ালি ওই আই রুল, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট, আই রুলে, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্টে তোমার এরকম বেশ কিছু লিগাল অ্যাসপেক্ট অফ ইলেকট্রিসিটির আন্ডারে অনেকগুলো এরকম রুল আছে, ঠিক আছে। যে রুল 30, রুল 46, রুল 47, ঠিক আছে। এই যে তোমাকে কোশ্চেনটা দিয়েছে প্রিভিয়াস এর কোশ্চেন রুল 47, এটা সম্বন্ধে শর্ট নোট লিখতে বলেছে। টেস্টিং অফ দ্য কনজিউমার ইনস্টলেশন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা লিখতে বলেছে, টেস্টিং অফ দ্য কনজিউমার ইনস্টলেশন হুইচ ইজ অ্যাট পার্ট অফ 1956, ঠিক আছে। তার মানে তোমাকে যদি এখানে এরকম বলে দেয় যে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল 1956 এর আন্ডারে রুল নাম্বার 47টা লেখো, সেটার জন্য তোমাকে আমার এই কালো রঙের খাতার নিজের নোট বইটা আছে, এই নোট বইটা পড়তে হবে যেখানে আই রুলটা দেওয়া আছে, ঠিক আছে। আর যদি তোমাদের পরীক্ষার কোশ্চেনে রেগুলেশন থেকে দেয়, তখন তোমাকে এই সাদা খাতার যে নোটটা আছে, কোথায় গেল, এই সাদা খাতার যে নোটটা আছে যেখানে আমি রেগুলেশনটা লিখেছি, কেটে ফেললাম না, এইখানে আমি ওই রেগুলেশনটাকে আলাদা করে পরপর লিখেছি। এই রেগুলেশন আর রুলটা একই রকম, বাট সিরিয়াল নাম্বার গুলো একটু ডান দিক বা দিক আছে, মানে মিলবে না। যখন তোমাকে আই রুল বলে দেবে, আই রুল 1956 বলবে, তখন তোমাকে এই পিডিএফটা ফলো করতে হবে বাংলা ভাষায় বলতে গেলে। এই রুলটাই হচ্ছে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল 1956, ঠিক আছে। মানে পরীক্ষায় কোশ্চেনটা দিয়েছে 2 বছরই, আমি দেখলাম 2024-এও দেখলাম আই রুল 1956 থেকে দিয়েছে, আর 2023-এও দেখলাম আই রুল 28, 47, 56 এগুলো দিয়েছে। দেখো কমন এই এখানে এখানে দেখো 47 এখানেও দিয়েছে, 47 কনজিউমার ইনস্টলেশন, এখানে আই রুল 47 দিয়েছে, 28 আর 56 দিয়েছে, আর 77 দিয়েছে, এগুলো সব আই রুল গুলো দিয়েছে। আর রেগুলেশন আর আই রুল মোর অর লেস দ্য সেম, বাট এই নাম্বারটা কিন্তু সেম নয়, রেগুলেশনের সিরিয়াল নাম্বারটা আলাদা। যেমন ফর এক্সাম্পল তুমি যদি দেখো এখানে কিন্তু ম্যাচ করবে না। ফর এক্সাম্পল আই রুল 28, আই রুল 28 এইখানে দেখো, যদি আমি দেখি এখানে ওই লিস্টের নামই নেই, ওই রেগুলেশনটা 28 লেখাই নেই। তো সেটা কিন্তু আমার এই নোটের মধ্যে দেওয়া আছে, আই রুল 28। তুমি যদি দেখো আই রুলটা আই থিঙ্ক আমি এখানে লিখেছি 28টা, এরকম ভোল্টেজ লেভেল ইন্ডিকেশন করে আই রুল 28, ঠিক আছে। তো যখনই আই রুলের কথা বলবে, 1956 অ্যাক্টের কথা বলবে, তখন আমাকে এই কালো পেজের নোটটা পড়তে হবে, ঠিক আছে। আর যদি রেগুলেশনস এর কথা বলে, তখন আমাকে এই রেগুলেশনস এর কপিটা দেখতে হবে, ঠিক আছে, প্রথম কথা। তো আশা করি বুঝতে পারলে কোনটা রেগুলেশন আর কোনটা রুল। এই রেগুলেশন এদের মধ্যে স্যার বেসিক ডিফারেন্সটা কি স্যার? কিছুই নয়, এটা আপডেট খালি। ওটা পুরনো ছিল, এটা খালি আপডেট করে করে চেঞ্জ করেছে, কিছু কিছু জিনিস অ্যাডিশন হয়েছে, যার জন্য কি হয়েছে রুল আর রেগুলেশনের সিরিয়াল নাম্বারটা সেম নেই, আপ ডাউন হয়ে গেছে। এটাও একটা দেখো, এটাও কিন্তু ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্টের আন্ডারেই এসছে 2023। এখানে আরো বেশ কিছু জিনিস আপডেট হয়েছে, ঠিক আছে। তার মধ্যে তোমাকে এই করা টপিক পড়তে বলেছে, কিন্তু এর একটা বিশদ তোমার লিস্ট আছে, বিরাট লিস্ট আছে। এটা এতগুলো পড়ার দরকার নেই, এটা না, সরি এটা না, এই যে এইখানে পুরো অ্যাক্ট থেকে শুরু করে সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি নোটিফিকেশন 2023 নিউ দিল্লি থেকে এটা পাবলিশ হয়েছে। এটা অ্যাকচুয়ালি গোটা ভারতবর্ষে যাবতীয় যা ইলেকট্রিসিটি রিলেটেড লজ রয়েছে তার একটা অ্যামালগেমেশন, মানে হচ্ছে যেটা সব জায়গায় এক জায়গায় এসে মিশেছে, সব জায়গায় এখানে রয়েছে।
তো এটা হলো ব্যাপার। তাহলে আমরা আই রুলটাকে মেনলি পড়বো, ঠিক আছে, আর রেগুলেশনটাকে তারপরে আমরা দেখছি ওই যে টপিক গুলো বলতে শিখবো, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা আই রুল দিয়ে শুরু করছি, তোমাদের পরীক্ষাতেও আই রুল যেটা আছে, আর এই জিনিসগুলোই আমার ওখানে রেগুলেশনের মধ্যে ঢোকানো আছে, কিন্তু সিরিয়াল নাম্বারটা আপ ডাউন হয়ে গেছে, সিরিয়াল নাম্বারটা অন্য আছে, ঠিক আছে। আমি তোমাদের দেখাবো আমি কি বলতে চাইছি। চলো তাহলে একটু একটু শুরু করি। এই সাবজেক্টটা একটু থিওরিটিক্যাল, ঠিক আছে, এই সাবজেক্টটা একটু বোরিংও বলতে পারো এক কথা, ঠিক আছে। তাহলে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল 2023 অ্যাক্টের এই কোশ্চেন ক্লাসটা হচ্ছে। আমরা তার আগে এই, এটা আগে 6 সেমে ছিল তোমাদের, ঠিক আছে। তার আগে আমরা ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলের যে 1956 এর এডিশনটা সেটা পড়ব। কিছু কিছু টপিক, কিছু কিছু বিষয়, কিছু কিছু কোশ্চেন দিয়ে শুরু করা যাক। প্রথমে দেখো একটা কোশ্চেন আমি নিয়েছি, হোয়াট ইজ ইলেকট্রিক্যাল ডিজাইন। ইলেকট্রিক্যাল ডিজাইন মানে কি, ঠিক আছে। এই যে বিল্ডিং ইলেকট্রিফিকেশন করছো, বিল্ডিং ইলেকট্রিফিকেশন ইজ আলটিমেটলি ইলেকট্রিক্যাল ডিজাইন, ইলেকট্রিক্যাল সিস্টেম ডিজাইন। Electrical design is a means of planning, creating, testing, and supervising the development of installation of electrical equipment. তোমাকে প্ল্যান করতে হবে, একটা চার্ট বা একটা পারফরমা ক্রিয়েট করতে হবে, তাকে টেস্ট করতে হবে বিফোর ইউজ, এবং সুপারভাইজ করতে হবে। সুপারভাইজ মানে যে কাজটা করবো আলটিমেটলি কি করবো না করবো সেটাকে সুপারভিশন করতে হবে। এই পুরোটা নিয়েই হচ্ছে আমাদের ডিজাইন, ইনক্লুডিং লাইটিং ইকুইপমেন্ট, power system, power distribution, fire, life safety systems, electronic components, এগুলো সমস্ত এর মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ এস্টিমেশন এন্ড কস্টিং। এস্টিমেশন কি জিনিস এবং কস্টিং কি জিনিস। এস্টিমেশন মানে হচ্ছে, ধরো আমি একটা প্রজেক্ট করতে চলেছি, এবার সেই প্রজেক্টটা করতে গেলে ধরো আমি তো জানি না, ধরো ফর এক্সাম্পল আমি তোমাকে যদি কেউ বলে যে ভাই তুই একটা কাজ কর, একটা বাড়ি তৈরি কর, বাড়ি তৈরি করতে তুমি তো জানো না যে টোটাল কস্টিংটা কত এসে পড়বে। তুমি ধরো প্রথমে ঠিক করলে একতলা বাড়ি করবে, তারপর ঠিক করলে যে বাড়িতে প্লাস্টার করবে, ঠিক আছে। এরকম একটা 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 করে তুমি জিনিস অ্যাড করতে থাকলে তার বাড়ির কস্টটাও বাড়তে থাকবে। তাহলে তুমি প্রথমে একটা এস্টিমেট করছো, ঠিক আছে। এস্টিমেট মানে কি, আইডিয়া লাগানোর চেষ্টা করছো কত খরচা হতে পারে। কস্টিংটা কি জিনিস, কস্টিংটা হচ্ছে অ্যাকচুয়ালি কত হচ্ছে। মানে ধরো আমি 2025 সালে ভাবলাম যে বাড়ি বানাবো, কিন্তু বাড়িটা বানানো শুরু করার পর কিছু কারণে একটু ডিলে হয়ে গেল, আমি সেটা 2027 গিয়ে কমপ্লিট করলাম। তাহলে 2025 ধরো বালি আর সিমেন্টের দাম যা ছিল, 2027 গিয়ে বালি সিমেন্টের দাম চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমি যা প্রজেক্ট করেছিলাম, যে এস্টিমেট করেছিলাম, সেটা অনেকটা ক্রস হয়ে গেছে, ঠিক আছে। অনেকটা অন্য ডেটা বেড়ে গেছে, দাম অনেক বেড়ে গেছে। দ্যাট ইজ পার্ট অফ কস্টিং, যেখানে ফাইনাল ফিগারটা তোমার কাছে আসছে। এস্টিমেশনটা আমি বোঝার চেষ্টা করছি যে কত খরচা হতে পারে, ঠিক আছে, আর কস্টিংটা হচ্ছে ফাইনাল ফিগারটা আমার কাছে কত এসে দাঁড়াচ্ছে, সেই সম্বন্ধে দেখো কথাবার্তা লেখা আছে কিছু। দ্য মেথড অফ কম্পিউটেশন of quantity of all engineering materials required and the expenditure likely to be incurred in carrying out a given work, যে এক্সপেন্ডিচারটা হতে পারে, ঠিক আছে, একটা কাজ করার ক্ষেত্রে, before the actual execution of the work is called as estimation and costing। সেটাকে আমরা বলছি এস্টিমেশন এবং কস্টিং বলছি। Estimation includes the cost, the calculation and quantity involved and the quality aspects of the material required। Quality point of view থেকে এটা লেখা হচ্ছে। Computation of the total expenditure and labor involved, লেবারটাকে যদি আমি অ্যাড করে দিই, for the successful completion of the work is called as costing। মানে যেখানে লেবারটা ইনভলভ রয়েছে, কম্পিউটেশন ইনভলভ আছে, এক্সপেন্ডিচার ইনভলভ আছে, লেবার ইনভলভ আছে, সবকিছু নিয়ে আমার কাছে কস্টিং হচ্ছে। আর যখন ক্যালকুলেশন করছি, যেখানে কোনো মতো কোয়ান্টিটি ইনভলভ রয়েছে, কোয়ালিটি অ্যাসপেক্ট ইনভলভ আছে, সেটা হচ্ছে আমার কাছে এস্টিমেশন। বলছি হোয়াট ইজ দ্য পারপাস অফ এস্টিমেশন, কেন ক্যালকুলেশন করবো, কেন এস্টিমেশন হচ্ছে বাজেটিং। ধরো আমি একটা দোকানে, ধরো সব থেকে ভালো বাজেটিং বা এস্টিমেশনের এক্সাম্পল হচ্ছে, ধরো আমাদের বাবা যখন মাসের শুরুতে মাইনে পান, সেই মাইনেটা এসে মোস্ট প্রবাবলি মায়ের হাতে তুলে দেন। এবার মা পুরো সংসারটাকে ওই একটা মাস চালানোর জন্য ওই টাকাটা থেকে চেষ্টা করেন যে কিভাবে তিনি ঘরটা চালাবেন, ঠিক আছে। মানে সমস্ত খাতে, ধরো তোমার প্রাইভেট টিউশন নেবে, সেই প্রাইভেট টিউশনের একটা খরচা আছে,
খাওয়া দাওয়ার খরচা আছে, খাতা বইয়ের খরচা আছে, কলেজ যাবে, স্কুল যাবে, তার খরচা আছে, টিফিনের খরচা আছে। এইভাবে সমস্ত খরচাকে ওনার কাছে একটা লিস্ট আছে, এবং সেই খরচা অনুযায়ী কি হয়, তোমার যা টাকার অ্যাভেলেবেল আছে সেই অনুযায়ী তুমি সেটাকে অ্যাফোর্ড করতে পারো। ঠিক আছে, এখন তুমি যদি বিজয় মালিয়া হতে, তাহলে তুমি তোমার কলেজে সেই একটা বড় পর্সে গাড়ি নিয়ে যেতে পারতে, কারণ তার কাছে এস্টিমেশনটা আলাদা, তোমার কাছে এস্টিমেশনটা আলাদা। তোমাকে সাইকেল চালিয়ে, ঠিক আছে, অমুক স্টেশনে যেতে হবে, তারপর সেখান থেকে ট্রেন ধরতে হবে, তারপরে কলেজের সামনের রাস্তায় নামতে হবে, তারপর সেখানে নামার পর হাঁটতে হবে, হেঁটে তারপর তুমি আলটিমেটলি কলেজে গিয়ে পৌঁছবে। আর যখন তুমি কলেজে গিয়ে পৌঁছবে, তখন আর তোমার সেখানে পৌঁছে পড়াশোনা করার ইচ্ছাটা পর্যন্ত থাকবে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার কন্ডিশন আর বাদ বাকি সকলের, মানে তোমার কন্ডিশন আর বিজয় মালিয়ার কন্ডিশন আর। ঠিক আছে, বিজয় মালিয়ার কথাটা কেন বলছি, কারণ রিসেন্ট বিজয় মালিয়া খুব পপুলার হয়েছে। ও প্রমাণ করতে চাই যে আমি দোষ করেও দোষী নই। ঠিক আছে, আমাকে টাকা দেওয়া হয়েছে তাতে তোমার, ঠিক আছে, যাই হোক। তো দ্যাট ইজ এস্টিমেশন। কি বলছে দেখো, টু চেক দ্য বাজেট এন্ড কমপ্লিট দ্য ডিটেলস রিকোয়ার্ড ফর দ্য মেটেরিয়াল ফর ক্যারিং আউট দ্য ওয়ার্ক, টু এক্সারসাইজ কন্ট্রোল ওভার দ্য কোয়ালিটি অফ দ্য মেটেরিয়াল। মানে ধরো ওই যে বললাম যে তুমি কিভাবে যাবে সেটা নির্ভর করবে তোমার বাবা, তোমার ফাদারের যে ইনকামটা তার উপর। ঠিক আছে, তো সেই কোয়ালিটি অফ মেটেরিয়াল বলতে গেলে জামা কাপড় থেকে শুরু করে, ব্যাগ থেকে শুরু করে সবকিছু ওই আর্নিং এর উপরই দাঁড়িয়ে আছে, মানে ওই এস্টিমেশনের উপরই দাঁড়িয়ে আছে। To fix up the cost of various materials, tools, plants, equipments, labor, supervision, etc. To keep the most economical procedure for the execution of the work. মানে আমাকে সবসময় চেষ্টা করতে হবে কি আমার প্রসেসটা ইকোনমিক্যাল হয়। ঠিক আছে, আমার যাতে খরচাপাতি একটা রেঞ্জের মধ্যে থাকে। To find the most economical procedure, to keep the estimates in a systematic way for the future reference. মানে ধরো এই মাসে কত খরচা হচ্ছে আর সামনের মাসে কত খরচা হতে পারে তার একটা টেন্ডেটিভ তোমার আইডিয়া করতে হয়। যেমন ধরো আর 2-3 মাস বাদে পুজো আসছে, তার মানে কি বাবার বাজেটের মধ্যে তখন অ্যাড হচ্ছে জামা কাপড় কিনতে হবে, ছেলের জামা কাপড় আছে, বউয়ের জামা কাপড় আছে, নিজের জামা কাপড় আছে, নিজের তো ছেড়েই দাও, নিজেরটা তো আগের বছরটা পরে নেবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তাকে কিন্তু ওই ফিউচার রেফারেন্সটাকেও চেক করতে হয় যে আগের বছর পুজোর আগে পুজোতে জামা কাপড় কিনতে হয়েছিল, কত টাকা এক্সট্রা লেগেছে। ঠিক আছে, টু কিপ দ্য এস্টিমেটস হয়ে গেল। টু ওয়ার্ক অ্যাজ গাইড to the contractor as well as supervisory staff for the quality of the execution work. তাহলে কন্ট্রাক্টরকে গাইড করতে হবে, যদি কন্ট্রাক্টরকে গাইড না করো তাহলে যা খুশি তাই করে তারা কাজ করবে। হোয়াট ডু ইউ মিন বাই স্ট্যান্ডার্ডস এন্ড স্পেসিফিকেশন? স্ট্যান্ডার্ডস এবং স্পেসিফিকেশন মানে হচ্ছে ধরো তুমি যদি ওই ইয়ের কথা বলো, বার্গারের কথা বলো, কেএফসি চিকেনের কথা বলো, কেএফসি চিকেনের কোয়ালিটি দেখবে থ্রু আউট ইন্ডিয়া, প্যান ইন্ডিয়াতে একই রকম, কারণ ওরা একটা সেট অফ স্ট্যান্ডার্ড তৈরি করেছে। সেট অফ স্ট্যান্ডার্ড তৈরি করার জন্য সব জায়গা থেকে, যেখান থেকে মোটামুটি তুমি কেএফসি চিকেন খাবে সেখানেই তোমার মোটামুটি টেস্টটা একই রকম আছে। কিন্তু সেই জায়গায় ভাবো আমাদের পশ্চিমবঙ্গে কত দোকান আছে যে দোকানে দই বিক্রি করে। ঠিক আছে, তুমি কোনো দুটো দোকানে দইয়ের টেস্ট সেম পাবে না। দুজনেই টক দই বিক্রি করছে কিন্তু দুজনের টক দইয়ের টেস্ট কিন্তু পুরোপুরি আলাদা। তার কারণ হচ্ছে তাদের কোনো স্ট্যান্ডার্ড বা স্পেসিফিকেশন নেই। দই বানাতে গেলে কি করতে হয়, দুধকে প্রথমে গরম করতে হয়, গরম করার পর দুধকে ঠান্ডা করতে হয়, ঠান্ডা করে একটা পার্টিকুলার টেম্পারেচার আছে, যে টেম্পারেচারে তোমাকে ওর মধ্যে একটা দই মেশাতে হয়। ঠিক আছে, তবে সেটা ওই কোলোয়েডাল সলিউশন দইটাকে আবার তৈরি করছে, মানে ওই দইটা আলটিমেটলি তৈরি হয়। তার মানে প্রথমে গরম করা হলো, তারপর আবার ঠান্ডা করা হয়। এবার ঠান্ডা করার পর কোন টেম্পারেচারে তুমি ওই দইটাকে অ্যাড করছো এবং কিভাবে অ্যাড করছো তার উপর নির্ভর করে ওই দইয়ের যে কনসেন্ট্রেশন, ওই যে গাঢ়ত্বটা সেটা তৈরি হয়। এবার সবাই বিভিন্ন টেম্পারেচারে কোনো একটা থার্মোমিটার নিয়ে তো কেউ বসে নেই, ওই মোটামুটি আঙুল ডুবিয়ে দেখে নিল কত হচ্ছে, সেই অনুযায়ী তারা সেই মিশিয়ে দিল। ওই জন্য সবার দইয়ের দেখবে থিকনেস আলাদা হয়, কারোর দেখবে একটু গাঢ় হয়, কারোর দেখবে একটু তোমার ধরো পাতলা হয়। ঠিক আছে, যেমন একটু গ্রামের সাইডে গেলে সেখানে দেখবে যেহেতু ওরা দুধের যে ক্রিমটা অতটা নষ্ট করে না, ওই জন্য দুধের মানে দইয়ের উপর একটা মোটা আস্তরণ পড়ে। ঠিক আছে, তো সেটা আবার আমাদের এই শহরাঞ্চলে আসলে সেটা খুঁজে পাবেন না। ঠিক আছে, তো যদি স্ট্যান্ডার্ড থাকতো তাহলে ওই কেএফসির মতো সব জায়গায় সব কোয়ালিটির মাল সেম পাবে, কিন্তু এই স্ট্যান্ডার্ড যেহেতু নেই
ওই জন্য প্রত্যেকটা দইয়ের টেস্ট আলাদা হয়। সবকটা একই জিনিস, বাট সবকিছু আলাদা, টেস্ট আলাদা। স্পেসিফিকেশন মানে কি? স্পেসিফিকেশন মানে হচ্ছে, ধরো কোনো একটা রান্না করতে গেলাম, রান্না করতে গিয়ে তার যে পরিমাণটা, কোনটা কত পরিমাণে দিলে তার টেস্টটা কিরকম হবে, সেটা যদি ইউনিক রাখতে হয় তাহলে তোমাকে প্রত্যেকবার সম পরিমাণে ওই মশলার ব্যবহার করতে হবে, না হলে প্রত্যেকবার কি হবে, টেস্টটা চেঞ্জ হতে থাকবে। ওই জন্য আমাকে প্রত্যেকটা যে জিনিস ব্যবহার করছি তার একটা স্পেসিফাইড অ্যামাউন্ট আমাকে সিলেক্ট করতে, ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্পেসিফিকেশন। মানে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যে তুমি ইউজ করবে তার কত স্পেসিফিকেশন হওয়া উচিত বা কত ভ্যালুয়েশন হওয়া উচিত। ধরো আমাদের বাড়িতে কত এমসিবি, কত রেটিং এর এমসিবি লাগাবে, কত রেটিং এর তোমার সমস্ত সিস্টেম ডিজাইন করবো, কত তার ইউজ করবো, কত ফিউজের রেটিংটা কত হবে না হবে, ঠিক আছে? এগুলো সব স্পেসিফিকেশনের আন্ডারে পড়ে, সেইগুলো সম্বন্ধে এখানে লেখা রয়েছে। Standards basically means a set of regulations put in place for the uniformity of the product or output. Ultimately, KFC chicken taste, মানে product output is always same for all the locations. ঠিক আছে? Typical equipment specification consists of the standard equipment rating and more details based on the provisions available. যে সমস্ত provision থাকবে সেই অনুযায়ী তার particular specification থাকবে। তুমি ট্রান্সফরমার বলো, যাই বলবে, সবারই আলাদা আলাদা দেখবে স্পেসিফিকেশন আছে, সেই স্পেসিফিকেশন অনুযায়ী আমরা সেটাকে তৈরি করে থাকি। এইবার দেখো ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল 1956, 25শে ডিসেম্বর 2000 সালে সেন্ট্রাল অথরিটি বোর্ড অন 26 জুন 1956 সেকশন 37 ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট 1910, ঠিক আছে? মানে এতবার এটাকে অ্যামেন্ড করা হয়েছে। 1956 এর যে আই রুল, এটাই হচ্ছে মাদার রুল, এটাকে অ্যামেন্ড করা হয়েছে 25 ডিসেম্বর 2000 বাই সেন্ট্রাল ইলেকট্রিসিটি বোর্ড। আবার ফার্স্ট যেটা করা হয়েছিল সেটা হচ্ছে এই ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট যেটা ছিল 1910, সেটাকেই মডিফাই করে তোমার 1956 এর আই রুলটা বানানো হয়েছে। তোমাকে যখনই আই রুলের কথা বলা হবে তখন জানবে সেটা 1956 এর রুলের কথা বলা হচ্ছে। লিগাল অ্যাসপেক্ট অফ ইলেকট্রিসিটি, এটাই আমরা দেখবো, ঠিক আছে? দেখো কি বলছে এইখানে, এই যে কালো পেজের যে নোটটা আছে এইখানে তোমরা পুরোটা মুখস্থ করে দেবে আগে, ঠিক আছে? এ টু জেড। তার কারণ হচ্ছে এটা পরীক্ষার পারপাসেও গুরুত্বপূর্ণ এবং ইন্টারভিউ এবং ওই আমাদের গভর্নমেন্ট জবের পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। বেশ কিছু পয়েন্ট আছে যেগুলো বলবো, বুঝতে পারবে। ইট প্রেসক্রাইবস অ্যানাদার, বলছে দিস ইজ দ্য ফার্স্ট লেজিসলেশন অন ইলেকট্রিসিটি। আমাদের ভারতবর্ষের প্রথম 1910 সালে ইলেকট্রিসিটি লেজিসলেশন তৈরি হয়েছে, ঠিক আছে? ইলেকট্রিসিটি অনেকদিন আগেই এসে গেছে, আর ভারতবর্ষে 1910 সালে এসেছে। It prescribes among others the methods and procedures and conditions for the grant of electric licenses. Electric license মানে হচ্ছে, ধরো তুমি কোন একটা কাজ করতে চাইছো, তা কাজ করতে গেলে তার একটা অধিকার তোমার থাকতে হবে, যে কেউ তো সেই কাজটা করলে চলবে না, ঠিক আছে? তো সেই জন্য সেটা লাইসেন্স প্রোভাইড করতে তারা চালু করলো যে এই অর্গানাইজেশন গুলো এই কাজগুলো করতে পারবে, ইলেকট্রিসিটি নিয়ে তুমি যোগ্য আর কি। তুমি এক কথা এরকম ভাবে ভাবতে পারো, এই যে যখন তোমার ডিপ্লোমা সার্টিফিকেটটা বেরোবে, তোমার ধরো বিটেক এর সার্টিফিকেটটা বেরোবে, এখন যদিও ভ্যালু নেই, কিন্তু আগে এই ডিপ্লোমা সার্টিফিকেট এবং বিটেক সার্টিফিকেটের যথেষ্ট ভ্যালু ছিল। এই সার্টিফিকেটটা দিয়ে আমরা ইলেকট্রিক লাইসেন্স বার করতে পারি, ঠিক আছে? ইলেকট্রিক্যালের লাইসেন্স, এবং সেই লাইসেন্সটা দিয়ে তুমি কোনো কন্ট্রাক্টরকে দিলে সে তোমাকে প্রত্যেক মাসে মাসে সেই লাইসেন্সের পরিবর্তে একটা করে টাকা দেবে। তোমার যদি বিটেক থাকে তাহলে হায়ার কেভিতে তুমি লাইসেন্স পাবে, ডিপ্লোমা থাকলে তুমি লোয়ার কেভিতে তুমি লাইসেন্স পেয়ে যাবে। ধরো 415 ভোল্ট বা 11 কেভিতে কাজ করার দায়িত্ব পেয়ে গেলে, আর ওদিকে তুমি ডিপ্লোমা বিটেক এর লাইসেন্সটা থাকলে ওই 33 কেভি, 66 কেভি, 132 কেভি এই সমস্ত রেঞ্জেও তোমরা ইলেকট্রিক্যালের কাজ করতে পারবে বা করাতে পারবে, ঠিক আছে? এই লাইসেন্সটা তুমি এলিজিবল হয়ে যাচ্ছে। ওই জন্যই লোকে বিটেক আর ডিপ্লোমা করে, কারণ এই এলিজিবিলিটিটা, এই লাইসেন্সটা তোমার করার তখন পাওয়ার চলে আসে। যে কেউ কিন্তু করতে পারবে না। ধরো তোমার যে পাড়ার পাশের বন্ধু যে হয়তো ম্যাথামেটিক্স নিয়ে পড়েছে, সে কিন্তু ইলেকট্রিক্যাল লাইসেন্স বার করতে পারবে না। ইলেকট্রিক্যাল লাইসেন্স করতে গেলে তাকে আইদার ডিপ্লোমা অথবা তাকে বিটেক এর সার্টিফিকেটটা কিন্তু শো করতে হবে, ঠিক আছে? আর রেলিভেন্ট ফিল্ডে আই থিঙ্ক কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্সও দরকার পড়ে, ওটা টেস্ট, একটা এক্সামিনেশনও হয়, টেস্টও দিতে হয়। ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট 1948 তারপরে আসে 1910 সালের পরে। দিস সেটস দ্য মেইন অ্যাডমিনিস্ট্রেটিভ প্যাটার্ন অফ দ্য পাওয়ার অর্গানাইজেশন ইন ইন্ডিয়া। পাওয়ার অর্গানাইজেশনের ব্যাপারটা হচ্ছে এরকম ব্যাপার, দেখো আমাদের ভারতবর্ষে তো অনেকগুলো স্টেট আছে,
আগেকার দিনে পুরোনো দিনে সিস্টেমটা এরকম ছিল, প্রত্যেকটা স্টেটের ইন্ডিভিজুয়াল ইলেকট্রিসিটি বোর্ড ছিল, তারা নিজেরা ইলেকট্রিসিটি আলাদাভাবে তৈরি করতো। মানে ধরো মহারাষ্ট্র তাদের নিজস্ব আলাদা তৈরি করলো, বা পশ্চিমবঙ্গ নিজেরা আলাদা তৈরি করলো, বিহার নিজেরা আলাদা, উত্তরপ্রদেশ নিজেরা আলাদা, সবাই নিজের নিজের আলাদা আলাদা করে তাদের পাওয়ার জেনারেটিং স্টেশন ছিল, পাওয়ার ট্রান্সমিশন সেকশন ছিল, তাদের পাওয়ার ডিস্ট্রিবিউশন সেগমেন্ট ছিল। এবং পুরোটাকেই একসাথে তখন আমরা পশ্চিমবঙ্গের যে ক্ষেত্রে বলতাম WBSEB বোর্ডের এমপ্লয়ি আমরা বলে থাকি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। ঠিক আছে, এখন আর সেটা নেই। 2007 সালে একটা আইন আছে, যার পরে এটাকে গভর্নমেন্ট থেকে আলাদা করে দেওয়া হয়, করে সেটাকে PSU বলে ডিক্লেয়ার করা। আমরা যারা বর্তমানে কাজ করছি আমরা সবাই PSU তে কাজ করি, আমরা গভর্নমেন্টের এমপ্লয়ি নই, আমরা PSU এমপ্লয়ি, পাবলিক সেক্টর আন্ডারটেকিং। তো এই PSU এমপ্লয়মেন্টের ক্ষেত্রে তখন ওরা কি করে, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে 3টে টুকরো করে ভাগ করে দেয়। WBSEB এর মধ্যে 3টে খণ্ড হয়, একটা হচ্ছে WBSEDCL, একটা হচ্ছে WBSETCL, একটা হচ্ছে PDCL। ঠিক আছে, আর একটা হচ্ছে PDCL। এই 3টে হচ্ছে মেজর ভাগ হয়। আর একটা তোমার আছে, সেটা হচ্ছে বলে DPL, দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড। যদিও সেটা খুব ছোট পরিমাণ, বাট এই 4টেই হচ্ছে আমাদের ইয়ের পার্ট। ঠিক আছে, ওই WBSEB থেকে ভাগ ভেঙে আসে। WBSEB জেনারেল ক্লাসিফিকেশন হচ্ছে 3টে। ঠিক আছে, DCL, PCL আর PDCL, পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এই 1946 এর অ্যাক্টকে 48 এর অ্যাক্টে ছিল না, ওটা আমরা 2007 এ করেছি ওই চেঞ্জটা। ঠিক আছে, গভর্নমেন্ট থেকে আলাদা করে দেওয়া হয়। তো তার আগে কিন্তু সেটা পুরোপুরি গভর্নমেন্টের আন্ডারে ছিল। ঠিক আছে, গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট হিসেবে ধরা হলো। কি বলছে দেখো, দিস অ্যাক্ট সেটস দ্য মেন অ্যাডমিনিস্ট্রেটিভ প্যাটার্ন এন্ড পাওয়ার অর্গানাইজেশনস ইন ইন্ডিয়া। The Central Electricity Authority and the State Electricity Boards were formed by this Act. ওই সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি বা CEA, এই CEA কি করে বর্তমানে, এই নতুন নতুন রেগুলেশন, নতুন নতুন আপডেশন এগুলো করতে শুরু করে। এই যে আমরা 2023-এ তোমাদের যে সিলেবাসে দিয়েছে, ওই 2023-এর CEA অ্যাক্টকেই তোমার করতে বলেছে। মানে ওই সেন্ট্রাল অথরিটি, সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি, তার সম্বন্ধে তোমায় জানতে বলেছে। আচ্ছা, এর সঙ্গে আমি একটা জিনিস বলে রাখি, বর্তমানে সিস্টেমটা কি হয়েছে। 1948 সালের সিস্টেম ছিল ডিস্ট্রিবিউটেড, মানে সব জায়গায় টুকরো টুকরো বইছিল। এখন কি হয়ে গেছে, এখন সেটা কানেক্টেড হয়ে গেছে। ঠিক আছে, কানেক্টেড মানে হচ্ছে গোটা ভারতবর্ষ এখন একটা সিঙ্গেল গ্রিডে কনভার্ট হয়েছে। ভারতবর্ষে টোটাল 5খানা টুকরো গ্রিড আছে। ঠিক আছে, গ্রিড মানে হচ্ছে একটা বড় বাসবার ভাবো, যেখান থেকে পুরো লোড গুলো টেনে নিচ্ছে। বাসবার থেকে লোড যেরকম ভাবে টানে, সেইভাবে একটা বড় বড় বাসবার ভাবো, যেটা একটা ইস্টার্ন জোনে আছে, একটা নর্থ ইস্টার্ন জোনে আছে, একটা সাউথ জোনে আছে, একটা ইস্টার্ন জোনে আছে, একটা নর্দার্ন জোনে আছে, একটা তোমার ওয়েস্টার্ন জোনে আছে। তো এইভাবে টোটাল 5খানা তোমার গ্রিড ছিল। সেই গ্রিড গুলোকে প্রথমে গ্রিড গুলো ফর্ম করা হয়, তারপর আস্তে আস্তে সেই গ্রিড গুলোকে জুড়ে দিয়ে সবকটাকে একসাথে কন্ট্রোল করা হচ্ছে। এই কন্ট্রোলের সিস্টেমটা কিরকম, একটা ছোট আইডিয়া দিই। আমাদের এই যে পাওয়ারটা তৈরি হচ্ছে, সেই পাওয়ারটা জেনারেটিং স্টেশন থেকে প্রথমে আসে সাবস্টেশন। এবার আমরা যারা কাজ করি তারা সবাই সাবস্টেশনে কাজ করি, কিছু জেনারেশনেও কাজ করে। সাবস্টেশন ফিডব্যাক দেয় SLDC কে, স্টেট লোড ডিসপ্যাচ সেন্টার। স্টেট লোড ডিসপ্যাচ সেন্টার পশ্চিমবঙ্গের মধ্যে টোটাল 152খানা সাবস্টেশন আছে। ঠিক আছে, TCL এর। এবং সেই 152খানা সাবস্টেশন থেকে ডেটাবেস চলে যায় হচ্ছে তোমার SLDC-র কাছে, স্টেট লোড ডিসপ্যাচ সেন্টারের কাছে। সে কি করে, ওই স্টেট লোড ডিসপ্যাচ সেন্টার থেকে সেইটা, এটা কলকাতায় তোমার ইয়েতে অফিস, স্টেট লোড ডিসপ্যাচ সেন্টার অফিসটাতে তোমার ওই ইয়ের কাছে, দ্বিতীয় হুগলি সেতুর কাছে। ঠিক আছে, SLDC যে পাওয়ারটা, যে ইনফরমেশনটা কালেক্ট করে সমস্ত সাবস্টেশন থেকে, সেটাকে পাঠায় ERLDC তে। ঠিক আছে, ইস্টার্ন রিজিয়নের একটা হেডকোয়ার্টার আছে। ইস্টার্ন রিজিয়নের হেডকোয়ার্টারটা হচ্ছে তোমার ওই তোমার ইয়ের কাছে। আমরা ইস্টার্ন রিজিয়নের হেডকোয়ার্টারটা গিয়েছিলাম তোমার সাউথ কলকাতায়। ঠিক আছে, তো সেখানে তোমার ওই কি বলে ERLDC-র কাছে ইনফরমেশনটা যায় যে কত লোড ডিমান্ড আছে, কি আছে না আছে। ERLDC কানেকশন করা হচ্ছে তারপরে তোমার ইয়েকে বলে NLDC কে, ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার। সেটা ভারতবর্ষের দুটো জায়গাতে আছে, একটা হচ্ছে তোমার আই থিঙ্ক তোমার সাউথ ইন্ডিয়ায় একটা রয়েছে, আই থিঙ্ক চেন্নাইতে আছে, অথবা চেন্নাইতে মনে হয় রয়েছে একটা। ঠিক আছে, চেন্নাই নয় ব্যাঙ্গালোরে যে কোনো একটা জায়গায় আছে, আর একটা দিল্লিতে আছে। দুটো করা আছে, দুটো ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার আছে। ওই NLDC ইনফরমেশন তারপরে চেক করে আমাদের পাঠায় ERLDC কে, ERLDC তারপর টার্গেট দেয় SLDC কে, SLDC টার্গেট দেয় সাবস্টেশন। ঠিক আছে,
এইভাবে পাওয়ারের ফ্লোটা ম্যানেজ হয়, যে কত ডিমান্ড আছে এবং সেই ডিমান্ডের রেসপেক্টে কত পাওয়ার এখন অ্যাভেলেবেল আছে, আমি প্রত্যেকটা ইনস্ট্যান্টে কতটা পাওয়ার দিতে পারবো, ঠিক আছে, সেইটা এখন ম্যানেজ। আচ্ছা, তো এর ফ্লো নিয়ে আমি পরে তোমাদের কোনো একদিন আরো ভালোভাবে আরো ডিটেলসে অনেক অনেক কিছু বলবো। আচ্ছা, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল 1926 এর দেখো এখানে কি কি বলছে। ওই the Electricity Act of 1910 mainly constituted the norms, ঠিক আছে, for providing an electric supply to a consumer। কিভাবে ইলেকট্রিক সাপ্লাই দেবে সেটা নিয়ে কনজিউমারের কাছে ইনফরমেশনটা দিয়েছিল। রেস্ট্রিকশনস টু বি ইম্পোজড, কি কি রেস্ট্রিকশন থাকবে টু গেট দ্য কনজিউমার টু ইলেকট্রিক সাপ্লাই, যাতে করে তাকে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া যায়। 1948 বললো মেইনলি ডিলস উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসপেক্ট অফ পাওয়ার ডিস্ট্রিবিউশন, কিভাবে পাওয়ারটা ডিস্ট্রিবিউট হচ্ছে সেইটা নিয়ে জেনারেল ডিসকাশন হলো। দেখো কিছুই ছিল না, প্রথমে আমার কাছে কোনো ইনফরমেশন ছিল না কি করে পাওয়ার ডিস্ট্রিবিউট করবো, একটা একটা করে জিনিস তৈরি হচ্ছে স্টেপ বাই স্টেপ। তারপরে তৈরি হলো ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল 1956 উইথ ডিলস উইথ দ্য টেকনিক্যাল সাইড, যেখানে আমাদের টেকনিক্যাল রিকোয়ারমেন্ট মানে কত সাইজ হবে, ট্রান্সফরমারের সাইজ কত হবে, বেকারের সাইজ কত হবে, এবং নানা রকম যত যাবতীয় যা ডিটেলস আছে সেইটা তখন আই রুল এতে চলে এলো। আই রুল 1956 এর ফার্স্ট এন্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আই রুল 28। 28 নম্বর রুলে আমরা ভোল্টেজটাকে ডিফাইন করি। ভোল্টেজ ডেফিনিশন মানে হচ্ছে কোনটাকে লো ভোল্টেজ বলবো, কোনটাকে মিডিয়াম ভোল্টেজ বলবো, কোনটাকে হাই ভোল্টেজ বলবো, আর কোনটাকে এক্সট্রা হাই ভোল্টেজ বলবো। দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট রুল, আই রুল 28। নেক্সট দেখো এখানে একটা সিম্পল ছবি দেওয়া হয়েছে যে কিভাবে পাওয়ারটা এসে তোমার বাড়িতে পৌঁছচ্ছে। তোমরা নিশ্চয়ই জানো যে এই সার্ভিস মেন্স যেটাকে আমরা বলি, সেই সার্ভিস মেন্সটা আমার বাড়িতে এসে এখানে পোল রয়েছে, পোল থেকে ডাইরেক্টলি সার্ভিস মেন্স এর থ্রু দিয়ে আমার বাড়িতে এসে ঢুকছে, বাড়ির মিটার এসে কানেকশন হচ্ছে এবং সেই মিটার থেকে আমার বাড়িতে সমস্ত ইকুইপমেন্টের সাপ্লাইটা চলে যাচ্ছে। এইখানে দেখো পরপর এখন তো কেবিল সিস্টেম হয়ে গেছে, তোমার বাড়ির বাইরে দেখবে কেবিল আছে, সেই কেবিল থেকে পাওয়ারটাকে ট্যাপ করে ওই জাংশন বক্স টাইপের একটা আছে, যেগুলো বানানো আছে প্রত্যেকটা পোলে, সেই পোলের জাংশন বক্স থেকে তোমার একটা পয়েন্ট বার করে তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে। এইখানে তারপরে ওই দেখো কি কি কেবিল ঢুকেছে সেগুলো দেখানো হচ্ছে। 3 পেজ 4 ওয়্যার কেবিল সাপ্লাই দিতে পারে, ঠিক আছে। টেল কন্ডাক্টরের কথা বলা হচ্ছে ফর আর্থিং পারপাসের জন্য যেটা ইউজ হয়। প্রথমে এসে মিটারে ঢোকে, তারপরে মিটার থেকে সেটা কাট আউট এমসিবি, আরসিডি, রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার থাকতে পারে অনেক জায়গায়, কোনো জায়গায় এমসিবি থাকে, দিয়ে সেখান থেকে ফেজ নিউট্রাল অফ অল সিঙ্গেল ফেজ লোডস অফ দ্য বিল্ডিং চলে যাচ্ছে, আর মেন আর্থিং টার্মিনালের সাথে এটা কানেক্ট থাকছে মিটার। স্যার আরসিডি মানে কি? আরসিডি মানে রেসিডুয়াল কারেন্ট ডিভাইস, মানে যেটাকে আমরা বলি আরসিসিবি, রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, মানে আর্থ লিকেজ ডিটেক্টর। মানে ধরো আমার এই যে দেওয়াল আছে, আমার দেওয়ালের মধ্যে যাতে যদি কোনো লিকেজ কারেন্ট ফ্লো হয় তাহলে আমি হাত দিয়ে তো সক্ষম, সেটা ডিটেক্ট করবে কে? সেটা ডিটেক্ট করার আমার কাছে কোনো উপায় নেই, সেটা ডিটেক্ট করার জন্য থাকে আরসিবি, রেসিডুয়াল কারেন্ট ডিটেকশন। রেসিডুয়াল কারেন্ট ডিটেকশন বা আরসিসিবি ইউজ ধরো বাইরের যে কান্ট্রিতে, বাইরের কান্ট্রিতে ম্যান্ডেটরি, আমাদের এখানে ম্যান্ডেটরি নয়। আমাদের এখানে ধরে নেওয়া হয় যে তুমি ওই লিকেজ কারেন্টের সঙ্গে মরবে না, তুমি হচ্ছে ভারতীয়, ঠিক আছে, কি আর বলবো। তো এর আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, এখন লোকজন বাড়িতে লাগাচ্ছে আরসিসিবি, তুমিও বাড়িতে আরসিসিবি লাগাবে। তবে এটুকু মনে রাখবে যে আরসিসিবি লাগালে মাঝে মাঝে লাইনটা ঠিক করে যায়, তার কারণ হচ্ছে লিকেজ অনেক কারণে অনেক জায়গা থেকে হতে পারে, সেই লিকেজটা তোমার জন্য হার্মফুল নাও হতে পারে। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই কিছু কিছু ক্ষেত্রে আমরা আরসিসিবিটাকে অ্যাভয়েডও করতে পারি। ওই ফলস স্ট্রিপিংটাকে অ্যাভয়েড করার জন্য অনেক ক্ষেত্রে আমরা আরসিসিবি কে অ্যাভয়েডও করে থাকি। কিছু কিছু ক্ষেত্রে ফলস স্ট্রিপিং হয়, ঠিক আছে। ফলস স্ট্রিপিং বলবো না, মানে যেহেতু লিকেজ কারেন্টটা রয়েছে এবং লিকেজ কারেন্টটা যেহেতু তোমাকে ইমিডিয়েট ইম্প্যাক্ট কিছু করছে না, ওই জন্য সেটাকে অনেক সময় নেগলেক্ট করে দেয়, ঠিক আছে। রুল নাম্বার 30 সার্ভিস লাইন সম্বন্ধে বলছে, কনজিউমার প্রেমিসেসে কি কি সার্ভিস লাইন আছে, কি কি অ্যাপারেটাস আছে সেগুলো সম্বন্ধে বলছে, ঠিক আছে। দ্য সাপ্লায়ার শ্যাল এনশিওর that the electric supply lines, wires, fittings, etc. belonging to him or her or under his control, আর কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। আগে যেমন সিস্টেম ছিল যে আমাদের মিটার বক্সটাকে ভেতরে রাখতে হতো, ঠিক আছে, বিল্ডিং এর রুমের ভেতরে, এটা আমাদের আওতায় করতো। এখন মিটার বক্সটা ওদের আওতায় করছে, ওই জন্য বাইরে রাখার জন্য ওরা করছে, ঠিক আছে, বাইরে বার করে দিতে বলছে, বিল্ডিং এর বাইরে। সার্ভিস লাইন সম্বন্ধে বলছে, আরো বেশ কিছু ইনফরমেশন এখানে দিচ্ছে, ঠিক আছে, কি কি জিনিস করা উচিত সেগুলো নিয়ে ভালো করে পড়ে দেখবে, ঠিক আছে, বেসিক পয়েন্ট কিছু বলেছে।
এই যে ডিস্ট্রিবিউশন মিটার থেকে মেন সুইচ বোর্ডে কিভাবে কানেকশন হচ্ছে, মেন সুইচ বোর্ড থেকে আর্থ ইলেকট্রোড দিয়ে কানেকশন করা হচ্ছে। আর্থ ইলেকট্রোড তোমার রাখতেই হচ্ছে, কারণ আর্থ ইলেকট্রোডের থ্রু দিয়ে তুমি কিন্তু তোমার প্রত্যেকটা বাড়িতে যদি আর্থিং প্রপার না থাকে তাহলে কিন্তু খুব সমস্যা। বাড়িতে আর্থিং কিন্তু অবশ্যই করবে। দেখো এই যে ডিস্ট্রিবিউটর মিটার থেকে একটা আরসিডি সাপ্লাই যাচ্ছে, সেইখান থেকে একটা ফের আর্থিং টার্মিনাল এবং আলটিমেটলি আর্থিং কন্ডাক্টর হয়ে সেটাকে গ্রাউন্ড করা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি লিকেজ ডিটেক্টর। এই যে দেখো লিকেজ ডিটেকশনের কাজ করছে। যদি এখানে ফল্ট হয় তাহলে ফল্ট কারেন্টটা এই আরসিডির বডি হয়ে এই গ্রাউন্ড পাথ হয়ে এই আর্থিং মেন টার্মিনাল হয়ে গ্রাউন্ড হবে, ঠিক আছে। আর যখনই ফল্টের জন্য এরকম গ্রাউন্ডিং হবে তখন আরসিডিটা অপারেট করে যাবে। এইটাকে আটকানোটাই হচ্ছে মেনলি আর্থ ফল্টটাকে আটকানোটাই হচ্ছে ওর কাজ। নেক্সট হচ্ছে দেখো cut out on the consumer premises, rule number 31. The supplier shall provide a suitable cutout in each conductor of every service line other than an earth or earth neutral conductor, ঠিক আছে। মানে একটা সুটেবল কাটআউট দিতে হবে ইন ইচ কন্ডাক্টর, প্রত্যেকটা কন্ডাক্টরে ফর এভরি সার্ভিস লাইন, প্রত্যেক সার্ভিস লাইনের জন্য সেটা থাকতে হচ্ছে। এভরি ইলেকট্রিক সাপ্লাই লাইন other than earth or neutral conductor of any system, the earth external conductor of a concentric cable shall be protected by a suitable fireproof receptacle. মানে আর্থিং এর যে কেবলটা থাকলো সেটাকে রিসেপ্টিক্যালের থ্রু দিয়ে, মানে একটা এক্সট্রা কভারিং এর থ্রু দিয়ে প্রোটেকশন করতে হবে ফ্রম ফায়ার প্রোটেকশনের জন্য এটাকে ব্যবহার করতে হচ্ছে। এরকম কিছু রুল আছে। 46 কি বলছে দেখো, পিরিয়ডিক্যাল ইন্সপেকশন এন্ড টেস্টিং অফ কনজিউমার ইনস্টলেশন। মানে বলছে যে তুমি একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর সেখানে যাও, সেখানে গিয়ে ভিজিট করে আসো যে আই রুল 46 মানা হচ্ছে কিনা, পিরিয়ডিক্যাল মেইনটেনেন্স। পিরিয়ডিক্যাল ইন্সপেকশন আর কি বলবো ভাই, তোমরা ভালো করে বোঝো। মানে একটা লোক যে বাংলাদেশি, তার কাছে আধার কার্ড ভোটার কার্ড নেই, অথচ ইলেকট্রিকের তোমার কানেকশন চলে যাচ্ছে, ও সেই ইলেকট্রিক্যাল কানেকশনটাকে দিয়েই প্রুফ করছে যে আমি এখানকার মানুষ, আমি পশ্চিমবঙ্গের বাসী বা আমি ভারতবর্ষের বাসী। So that much level of মানে কি বলবো অ্যাওয়ারনেস or that much level of sincerity we all Indians have, ঠিক আছে। আমাদের বাড়িতে যদি আরেকজন কেউ চলে আসে, আমার বাড়ি থেকে লোককে তাড়াবো, ঠিক আছে, কিন্তু আমার দেশের মধ্যে বাইরের দেশ থেকে লোকজন ঢুকে পড়ছে তাতে আমার কিছু যায় আসে, ঠিক আছে। আমরা এক অদ্ভুত জীব। পিরিয়ডিক্যাল ইন্সপেকশন এবং টেস্টিং অফ দ্য কনজিউমার প্রেমিসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যখন কি বললাম বুঝতে পারলে? অনেক জায়গায় দেখা গেছে যে লোকের কাছে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে ইলেকট্রিক কানেকশন পৌঁছে গেছে, ঠিক আছে, কারণ দিতে হবে, নিয়ম আছে, পৌঁছে দিয়েছে। It says wherein installation of is already connected to the supply system, the supplier of the supplier. Each such installation shall be periodically inspected, tested. মানে ইন্সপেক্ট করা মানে চোখে দেখা যে সেটা ভালো আছে, খারাপ আছে, কি হয়েছে না হচ্ছে, ঠিক আছে। 47 কনজিউমার। স্যার এটা ডিউরেশন কতদিন, মানে স্যার এটা কতদিন পর পর করতে হয়? এটা জেনারেলি ওরা দেখবে ওই যে মিটার রিডিং নিতে আসে, ঠিক আছে, ওরা তো মিটারটা মেপে চলে যায়, কিন্তু জেনারেলি ওই 5 বছরের বেশি করা উচিত, মিনিমাম 5 বছরের মধ্যে তাকে ভিজিট করতেই হয়, দেখতেই হয়। এই যে বলেছে every installation shall be periodically inspected and tested at intervals not exceeding 5 years. 5 বছরের বেশি যেন না হয়, 5 বছরের বেশি যেন না হয়ে যায়। তুমি যা খুশি তাই করতে পারো বটে, বাট 5 বছরের মধ্যে তোমায় করতে হবে, ঠিক আছে। বলছে আইদার বাই দ্য ইন্সপেক্টর অর এনি অফিসার অ্যাপয়েন্টমেন্টেড টু অ্যাসিস্ট দ্য ইন্সপেক্টর। ইন্সপেক্টর ডাইরেক্টলি গিয়ে করতে পারে অথবা কাউকে হেল্প নিয়ে করতে পারে। টেস্টিং, আচ্ছা, তাহলে টেস্টিং অফ কনজিউমার ইনস্টলেশন কি কি টেস্টিং করতে হবে সেই সমস্ত ব্যাপারে লেখা রয়েছে। আপন রিসিপিয়েন্ট অফ অ্যান অ্যাপ্লিকেশন a new or additional supply or energy and before connecting the supply or reconnecting the same after a period of 6 months, the supplier shall inspect and test the applicant installation. 6 মাস বাদে কিন্তু সাপ্লায়ার কে ইনস্টলেশন চেক করতে হবে। If the result of such inspection test or supplier is satisfied that the installation is likely to constitute danger, he shall serve the applicant a notice. যদি দেখে মনে হয় যে ওখানে আগুন লাগার সম্ভাবনা আছে তাহলে সেখানে একটা নোটিশ দেবে in writing requiring him to make such modifications and are necessary to render the installation safe, যাতে করে আমি আলটিমেট ইনস্টলেশনটাকে সেভ করতে পারি।
47A, installation of testing of generating units এর কথা বলছে, where any consumer or occupier installs a generating plant, he shall have a 30-day notice of his intention to commission the plant to the supplier, as well as the inspector provided that no consumer or occupier shall commission a generating plant of a capacity of exceeding 10 kilowatt. 10 কিলোওয়াটের বেশি যেন করতে না পারে। Prior approval, without the approval of the writing in inspector. ইন্সপেক্টরের অ্যাপ্রুভাল ছাড়া তুমি কিন্তু 10 কিলোওয়াটের বেশি রেটিং এর পাওয়ার প্ল্যান্ট বসাতে পারবে না। 54 বলেছে যে ডিক্লেয়ার্ড ভোল্টেজ অফ দ্য সাপ্লাই টু দ্য কনজিউমার প্রেমিসেস কত তোমার ফ্র্যাকশনে চেঞ্জ হতে পারে সেটা বলা আছে। যে ইন কেস অফ লো ভোল্টেজ 6% হতে পারে, মিডিয়াম হাই ভোল্টেজের ক্ষেত্রে কত হবে, ইন কেস অফ হাই ভোল্টেজ 6% অন দ্য হায়ার সাইড এন্ড 9% অন দ্য লোয়ার সাইড হতে পারে। এক্সট্রা হাই ভোল্টেজের ক্ষেত্রে 10% অন দ্য আপার সাইড এন্ড -12 or 12.5 অন দ্য লোয়ার সাইড হতে পারে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। 28 এর পর ইম্পর্টেন্ট হচ্ছে 54, আর 54 আগে ইম্পর্টেন্ট হচ্ছে ওই টেস্টিং অফ কনজিউমার প্রমিসেস এই 47। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে 55, ডিক্লেয়ার্ড ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত হওয়া উচিত। আমরা জানি যে 3% এর বেশি ভ্যারিয়েশনটা অ্যালাউয়েবল করা নয়, অ্যালাউয়েবল করা যায় না। সিলিং অফ দ্য মিটারস এন্ড কাটআউটস প্রপারলি সিল করতে হবে, যাতে করে কেউ খুলে খালে না দেয়, ট্যাম্পারিং যাতে না করে। 77 কি বলছে, ক্লিয়ারেন্স অ্যাবভ গ্রাউন্ড টু দ্য লোয়েস্ট কন্ডাক্টর। ঠিক আছে, ধরো একটা ট্রান্সমিশন লাইন আছে, তার লোয়েস্ট কন্ডাক্টর, তিনটে কন্ডাক্টর আছে, তিনটে কন্ডাক্টরের মধ্যে লোয়েস্ট কন্ডাক্টরের যে গ্রাউন্ড থেকে হাইট হবে, দ্যাট ইজ দি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটারস। ঠিক আছে, এটা আমাদের দেখতে হবে। ইট স্পেসিফাইজ দ্য ক্লিয়ারেন্স অ্যাবভ দ্য গ্রাউন্ড। রুল নাম্বার 77 থেকে এই মানে টেবিলের তলা থেকে শুরু করে বটম অফ দা আর্থ, মানে আর্থ থেকে বটম অফ কেবিল পর্যন্ত যে হাইটটা, সেটাই হচ্ছে আমার কাছে টোটাল স্প্যানটা। ঠিক আছে, এর থেকে এটা একটা রেঞ্জ আছে, ভ্যালু আছে, সেগুলো লেখা আছে এখানে। লো ভোল্টেজ কত, হাই ভোল্টেজ কত, ইলেকট্রিক অ্যালার্ম লাইন যদি লাইন ক্রস করতে হয় কত, এগুলো সব ডেটাবেস কোশ্চেন দেওয়া আছে। বাট মনে রাখবে, এই যে রুল নাম্বার 77 এর এই যে যতগুলো পয়েন্ট লেখা আছে, সবকটা জায়গা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, সবকটা জায়গা থেকে ইন্টারভিউয়ার তোমার কি বলে অবজেক্টিভ কোশ্চেন আসে। ঠিক আছে, আর এইগুলো একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এখানে এক্সট্রা হাই ভোল্টেজের কথা বলেছে যে কত হলে কত হবে, এই ডেটা তোমরা একটু দেখে নিয়েছে, কত ভোল্টেজের জন্য কত হচ্ছে। ঠিক আছে, ডেটা আছে কিছু, এই হচ্ছে ক্লিয়ারেন্স বিটুইন লাইভ কন্ডাক্টর এন্ড ট্রলি গার্ডস কত হয়, লো মিডিয়ামের জন্য এত এত হচ্ছে, হাই ভোল্টেজের জন্য এত এত হচ্ছে। এইটা পরীক্ষায় দিয়েছিল, আই থিঙ্ক মিডিয়াম, এই হাই ভোল্টেজটা পরীক্ষায় দিয়েছিল, আপ টু 11 কেভিটা বোর্ড পরীক্ষায় দিয়েছিল গভর্নমেন্ট জবের পয়েন্ট অফ ভিউ থেকে। ঠিক আছে, লাইন ক্রসিং এর ডিটেলস এর সম্বন্ধে দিয়েছে, কোথা দিয়ে কত লাইন ক্রসিং করতে হবে, কত কিলোমিটার বা কত মিটারে তোমার গ্যাপ ছাড়তে হবে, এগুলো আছে। রুল নাম্বার 88, রিগার্ডিং গার্ডিং। ঠিক আছে, কিভাবে গার্ডিং প্রোভাইড করবে। ঠিক আছে, এভরি গার্ড ওয়্যার শ্যাল বি কানেক্টেড টু আর্থ অ্যাট ইচ পয়েন্ট, এই সমস্ত বিষয়গুলো গার্ডিং সম্বন্ধে লেখা আছে। তো এই পর্যন্ত তোমাদের ফার্স্ট ক্লাসটা থাকবে। এর পরের দিন আমি একটা সেশন নেবো, যেখানে আমি ওই পিডিএফটা তোমাকে বলে দেবো, যেখানে তোমাদের রেগুলেশন পোর্শনটা দেওয়া আছে। রেগুলেশন পোর্শনটা একটা ছোট ডিসকাশন করবো, তাহলে তোমাদের এই পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে আমাকে আই রুল এবং যে পয়েন্টগুলো এখানে লেখা আছে সেগুলো ভালো করে মুখস্থ করবে, ভালো করে পড়বে, সেগুলো পরীক্ষায় দেবে। আর এটা পড়া হয়ে গেলে তারপর আমরা এর পরের যে পোর্শনটা যেটা আছে, দ্যাট ইজ মাই বিল্ডিং ইলেকট্রিফিকেশনের যে তোমার এই পোর্শনটা আমরা পড়বো। রেগুলেশন পোর্শনটা আমরা পড়বো 23 এর, যেটা 2023 এর অ্যাক্ট অনুযায়ী। আমি এখানে চেষ্টা করেছি যে একটা গ্রাফিক্যাল অ্যাপ্রোচ ইউজ করার। ঠিক আছে, এখানে প্রত্যেকটা বিষয়কে আমি একটা করে ছোট ছোট গ্রাফে কনভার্ট করে দিয়েছি। ঠিক আছে, দেখো একটা গ্রাফ করেছি, রুল নাম্বার 13 একটা গ্রাফ। এই গ্রাফটা করলেই তুমি বুঝতে পারবে। প্রথমে বলছে ইলেকট্রিসিটি সাপ্লাই রয়েছে, সেটাকে আফটার কমিশনিং লাইসেন্সেস ক্রিয়েটস দ্য এরিয়া প্ল্যান। প্রথমে লাইসেন্স দিতে হবে, লাইসেন্স দিলে একটা এরিয়ার প্ল্যান তৈরি হবে। এটা অ্যানুয়ালি প্ল্যান কারেকশন করতে হবে, চেক করতে হবে যে ইনফ্রাস্ট্রাকচারটা ঠিকভাবে এগোচ্ছে কিনা। আপন রিকোয়েস্ট সাপ্লাই ডুপ্লিকেট প্ল্যান টু দ্য ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর, ইন্সপেকশন করার পর ডুপ্লিকেট প্ল্যান দিতে হবে। এন্ড আপন রিকোয়েস্ট প্রোভাইড এ প্ল্যান অফ কপিস টু দ্য অ্যাপ্লিক্যান্টস ফর এ ফি, এটা অ্যাপ্লিক্যান্টকে দিতে হবে এবং অ্যাপ্লিক্যান্ট একটা সেই অনুযায়ী ফি জমা করবে।
তো এইরকম প্রত্যেকটা জিনিসে অনেক থিওরি আছে, বাট আমি একটা করে ছোট 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 তোমার ইয়ে ইউজ করেছি, গ্রাফ ইউজ করেছি। আমি পরের দিন এগুলো বলবো, ঠিক আছে? তাহলে তোমরা আরো ভালোভাবে তোমাদের রেগুলেশন পোর্শনটা বুঝতে পারবে। বাট এই আই রুল পোর্শনটা তোমাদের করতে হবে। পরীক্ষায় কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করছে, সেখান থেকে কোশ্চেন আসে, আর ওইগুলোরই সিরিয়াল নাম্বারটা চেঞ্জ করে করে এখানে দিয়েছে। যেমন আমি তোমাদের দেখাচ্ছি, যেমন তোমরা ওই যে হাইটের যে কনসেপ্টটা করলে, যে কোথায় কত হাইট হবে, দেখো এইখানে রুল নাম্বার 63, এটা আবার তোমাদের সিলেবাসে নেই, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। তুমি বিল্ডিং ইলেকট্রিফিকেশন পড়ছো আর রুল নাম্বার 60 রেগুলেশন 63 পড়ছো না। তার কারণ হচ্ছে বিল্ডিং, এটা ক্লিয়ারেন্স কার সঙ্গে বোঝায়? রুল নাম্বার 63টা অ্যাকচুয়ালি বিল্ডিং এর সাথে লাইন ভোল্টেজের যে কন্ডাক্টরের যে ক্লিয়ারেন্স সেটাকে বোঝায়, আর এটাই তোমার সিলেবাসে নেই, ঠিক আছে? 60 আছে, 77 আছে, আর এটাই তোমার সিলেবাসে নেই, ঠিক আছে? তো এই পোর্শনটা আমরা পরের দিন আরেকবার রিভিশন করবো, ঠিক আছে? তাহলে দেখবে আমাদের ভালোভাবে মনে থেকে যাবে, ঠিক আছে? রেগুলেশন হলে রেগুলেশন মনে রাখবে, আর আই রুলটা মনে রাখবে। মেনলি আই রুলটা থেকে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করবে। তো এই পর্যন্ত আজকের ক্লাসটা রাখলাম। থ্যাংক ইউ সকলকে, বাই। তাহলে এই ভিডিওটা ইউটিউবে থাকবে, তোমরা সবাই দেখবে, কেমন লাগছে বলবে, ঠিক আছে? আর নোটটা তোমাদের থ্যাংক ইউ হোয়াটসঅ্যাপ স্যার। গ্রুপে দিয়ে দেওয়া হবে। যেহেতু এখন অ্যাটেন্ডেন্স কম আছে, আমি ওই জন্য বলছি তোমরা তোমরা অ্যাটেন্ডেন্স বাড়াও। অ্যাটেন্ডেন্স যদি তোমরা না বাড়াও, কি কাজটা করবো আমি এখানে এই ভিডিওতেই জানিয়ে রাখছি। আমি যারা জয়েন করবে, ঠিক আছে, তাদেরকে পার্সোনালি এখানে একটা লিঙ্ক ক্রিয়েট করে মেসেজে পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে? শুধুমাত্র তারাই পাবে যারা ক্লাস জয়েন করবে পিডিএফ। আমি একটা মাস দেখবো, যদি অ্যাটেন্ডেন্স ইমপ্রুভ না করে, যারা ক্লাস জয়েন করবে তারা পিডিএফ পাবে, তারাই ওই লাইভ ক্লাসের রেকর্ডিং পাবে, এবং রেকর্ডিংটাকে আমি ইউটিউবে দেবো। তোমরা যদি জয়েন না করো তাহলে কিন্তু সেটা হবে না, ঠিক আছে? তো আমি যখন লিঙ্ক পাঠাবো, জানবে স্যার নিজের থেকে সময় বার করে তারপর ক্লাস নিচ্ছে, আমরাও কিন্তু সেম ভাবে কি বলবো, একটা ইয়ে নিয়ে যে না ক্লাস করতে হবে, সেইভাবেই আমরা করবো। তোমরা বুঝতে পারলে তো এইমাত্র কি বললাম, যে ক্লাসটা নিলাম, টপিক গুলো বুঝতে পারলে তো? বলো ভাই সকল। স্যার একটা ছোট্ট কোয়ারি, হ্যাঁ বলো। মানে এইমাত্র যে আপনি বলেছিলেন যে বোর্ডটার ভাগ হয়েছে, ডিসিএল তৈরি হয়েছে, টিসিএল তৈরি হয়েছে, পিডিসিএল তৈরি হয়েছে, তো পিডিসিএল ও জেনারেশন হ্যাঁ করে, স্যার, বুঝতে বিপিএল ও পারছি। জেনারেশন করে, তাহলে এখন দুখানা সংস্থা কেন তৈরি হলো? ওটা অ্যাকচুয়ালি দুর্গাপুরের একটা সেপারেট ইয়ে আছে, ডিপিএলটাকে আলাদা করে তৈরি করা হয়েছে। যেমন ধরো ডিভিসি, দামোদর ভ্যালি প্রজেক্ট, ঠিক আছে? দামোদর ভ্যালি প্রজেক্ট ইজ এ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কনস্টিটিউশনে লেখা আছে ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের পার্ট, মানে গভর্নমেন্টের পার্ট, ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোম্পানি নয়, গভর্নমেন্টের পার্ট ডিভিসি প্রজেক্টটা। মানে কিছু কিছু প্রজেক্ট এরকম থাকে যেগুলো, মানে যেগুলো গভর্নমেন্টের ডাইরেক্ট পার্টিসিপেশন থাকে, ডাইরেক্ট ইনভলভমেন্ট থাকে। তো ওই জন্য ওইরকম একটা সেপারেট ডিপিএলটাও রয়েছে, দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড। ওখানেও পাওয়ার জেনারেশন হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর পিডিসিএল এর আন্ডারে বাকি সব। পিডিসিএল হচ্ছে অ্যাগ্রিগেটর, মানে যত পাওয়ার প্ল্যান্ট আছে সব কজনের মালিক হচ্ছে পিডিসিএল। টিসিএল হচ্ছে যত সাবস্টেশন আছে তার মালিক, যতগুলো ওয়েস্ট বেঙ্গলের সাবস্টেশন আছে, এক্সেপ্ট প্রাইভেট ওয়ান্স, দ্যাট ইজ মাই সিএসসি গুলো বাদ দিয়ে। আচ্ছা। টিসিএল হচ্ছে লাইসেন্সি, মানে লাইসেন্স দেয় যে তুমি একটা সাবস্টেশন তৈরি করতে পারবে বা একটা নতুন পাওয়ার কোম্পানি তৈরি করতে পারবে। আমাদের এখানে অনেক করাপশন আছে, আমাদের এখানে অনেক তোমার এই নিয়ে প্রবলেম আছে, ঠিক আছে? অন্যান্য স্টেটে মাল্টিপল পাওয়ার প্লেয়ার্স আছে, আমাদের এখানে মাল্টিপল পাওয়ার প্লেয়ার্স নেই। মাল্টিপল পাওয়ার প্লেয়ার থাকলে তুমি ট্যারিফটা তোমার নিজের ইচ্ছে মতো দিতে পারবে, এই সমস্ত ফেসিলিটি আছে। আমাদের এখানে কবে হবে জানি না, কারণ এ নিয়ে বিশাল পলিটিক্স হয়, বিশাল হয়, ওই জন্য কেউ করতে চায় না, ওই জন্য অনেকে জয়েন করতেও চায় না, করেও না। এটা সমস্যা বিষয়, এটা একটা গ্রে এরিয়া, এখানে আমরা এখানে আমরা যাবো না, কারণ যত বড় হবে তোমরা এগুলো জানতে পারবে যে কোথায় কোথায় গ্রে এরিয়া আছে। সবসময় গ্রে এরিয়া অ্যাভয়েড করবে, ঠিক আছে? You as a person, individual, you cannot create too much of a difference. তোমার হাতে খানিকটা ক্ষমতা আছে, পুরোটা নেই। পুরোটা ক্ষমতা আছে সমন্বয়ের কাছে। যতক্ষণ অনেকগুলো লোক যখন একসাথে হবে, সমন্বয়ের কাছে প্রচুর ক্ষমতা আছে, ঠিক আছে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া, উই দ্য পিপল অফ ইন্ডিয়া মানে হচ্ছে ভারতবর্ষের সকলের কাছে পাওয়ারটা আছে, মানে তোমার একার কাছে খানিকটা পাওয়ার আছে। সেই খানিকটা পাওয়ার দিয়ে তুমি কিছু একটা রেভলিউশন তৈরি করতে পারো, বাট ইট উইল টেক সাম টাইম। সেটা অত তাড়াতাড়ি তৈরি করা যাবে না। বাট আমার মানে যেটুকু আমাদের
মিনিমাম আমরা করতে পারি সেটা করবো। সেই বলে ভিডিওটা শেষ করলাম। আর যেটা ওয়ার্নিং দিয়ে রাখলাম, ক্লাসে জয়েন করতে হবে কিন্তু ভালো, ঠিক আছে? আমি 1 মাস দেখবো, 1 মাস কিন্তু এরকম ভাবে ক্লাস আমি দিতে থাকবো, একটা একটা করে ভিডিও দিতে থাকবো ইউটিউবে, ঠিক আছে? তোমরা কিন্তু অ্যাটেন্টিভলি জয়েন করবে। তোমরা জয়েন করলে তবেই ভিডিও আবার ইউটিউবে লাইভ হবে, কারণ এগুলো সব পেড কন্টেন্ট, পড়াশোনা করে পরিশ্রম করে নোট বানানো হয়েছে, ঠিক আছে? ফ্রিতে তো ওরকম ভাবে দেওয়া যাবে না। তোমরা যদি আমার সময়ের মূল্য দাও, আমিও তোমাদের সময়ের মূল্য দেবো, ঠিক আছে? যতজন জয়েন করবে তাদের কাছে পিডিএফ চলে যাবে, তাদের কাছে রেকর্ডিং ঠিক পৌঁছে যাবে, সেই মেক শিওর আমরা করবো। থ্যাংক ইউ অল, বাই। তাহলে এখানেই শেষ করলাম রেকর্ডিংটা।